যেহেতু আমরা সকলেই জানি যে আমাদের দেশের এখন আহ, অন্ন বস্ত্র সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। যেহেতু আমরা জানি যে আমরা চমৎকার সুন্দর দিনে বসবাস করছি। আমাদের কোনো অভাব নেই, কারো কোনো অভাব নেই, না অন্নের, না বস্ত্রের, না স্বাস্থ্যের, না শিক্ষার। তাই আমরা খুব ভাবিত যে আমাদের ন্যাশনাল অ্যানথেম এবং ন্যাশনাল সং, জাতীয় সঙ্গীত, অন্যটাকে কি বলা যায় বাংলা, জাতীয় গীত, এই দুটোর মধ্যে কোনটার অগ্রাধিকার কি হবে, কোনটা আগে গাওয়া হবে, কোনটা কতটা গাওয়া হবে, এসব নিয়ে আমরা খুব ভাবনা চিন্তা করছি। স্বাভাবিক, কারণ আমাদের তো বাকি সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে আমাদের বঙ্কিমদার কথা বারবার মনে পড়ছে। এবং এই টেগোর সাহেবকে টেগোর সাহেবকে আবার বাঙালিরা ভীষণ ইয়ে করে, একেবারে ভগবানের মতো ভক্তি শ্রদ্ধা করে। সেটা এই টেগোর সাহেবের কে একটু বাঙালিদের মনের থেকে একটু তার জায়গাটা ছোট করা দরকার। ছোট করা দরকার বলে আরেকজন কাউকে দরকার, যিনি যাকে একটু টেনে বড় করে দিলে তুলনায় টেগোর সাহেবকে একটু ছোট মনে হয়। সে আরেকজন হচ্ছেন বঙ্কিমদা। বঙ্কিমদা পাওয়া গেছে। তো বঙ্কিমদা আর টেগোর সাহেব দুজনেরই কিছু তো অবদান আছে। একজন ন্যাশনাল অ্যান্থেম লিখে গিয়েছেন, একজন ন্যাশনাল সং লিখে গিয়েছেন, দুজনেই মূল ভাষা বাংলাতে লিখেছেন। সেই দুটোকে মধ্যে প্রতিযোগিতা এখন আমরা শুরু করে দিয়েছি। আবারও বলছি, শুরু করেছি এই জন্য কারণ আমাদের আর সব সমস্যার সমাধান হয়ে গিয়ে এখন আমাদের নিদান হয়েছে যে জনগণমন গাওয়ার আগে বিভিন্ন সরকারি অনুষ্ঠানে আবশ্যিকভাবে বন্দে মাতরম গাইতে হবে। বন্দে মাতরমের কতটা, আগে যে শুধু প্রথম দুটো প্যারাগ্রাফ গাওয়া হতো তা নয়, পুরো গানটাকে গাইতে হবে। তো যারা এইসব ব্যাপারে বিশেষজ্ঞ, যারা জানেন বোঝেন, তারা বলছেন যে বন্দে মাতরমের পুরো গানটা গাইতে 193 সেকেন্ড সময় লাগে, 3.25 মিনিট, হ্যাঁ, 3 মিনিট 13 সেকেন্ড সময় লাগে। আর আমাদের ন্যাশনাল অ্যান্থেম জনগণমন হচ্ছে 52 সেকেন্ড। তার মানে এটার পরে যখন ওটা গাওয়া হচ্ছে, তখন দুটো মিলিয়ে 4 মিনিটের বেশি, 140 কোটি দেশের মানুষের জন্য 4 মিনিটের বেশি এটা আমাদের দাঁড়িয়ে থাকতে হবে বা শ্রদ্ধা জানাতে হবে ইত্যাদি। এতে আমাদের খুব দেশভক্তিটা খুব বাড়বে। এটা নিশ্চয়ই বাড়বে। দেশের নেতারা যখন ঠিক করেছেন তখন এ বিষয়ে তো আমাদের আমার কিছু আমার আপনার কিছু একটা কিছু বলার নেই, আমাদের আমাদের করতে হবে এরকম। আমি আসলে এই প্রসঙ্গে একটু ভাবছিলাম, ভাবার চেষ্টা করছিলাম সাধারণ বিদ্যে বুদ্ধিতে, যে আহ সত্যি সত্যি এই দুটো গানের মধ্যে কি আছে। এখন টেগোর সাহেবকে ছোট করার আরেকটা খুব উপায় হচ্ছে, ওই জনগণমন, ওটা গানটা প্রথম গাওয়া হয়েছিল 1911 সালে, 1911 সালের 28শে ডিসেম্বর। এবং সেটা একদম রবীন্দ্র রচনাবলী, যে প্রকাশিত রবীন্দ্র রচনাবলী আছে আমার কাছে, পশ্চিমবঙ্গ সরকার প্রকাশিত যে সংস্করণ রয়েছে, তাতে পরিষ্কার লেখা রয়েছে যে এটা গাওয়া হয়েছিল প্রথম গাওয়া হয়েছিল প্রথম 28শে ডিসেম্বর 1911। সময় ওই কাছাকাছি সময় একটা কি হয়েছিল, ওই ওই বছর 1911 সালের জুন মাসে পঞ্চম জর্জ ইংল্যান্ডের রাজা হলেন। আর ওই ডিসেম্বর জানুয়ারিতে ভারতে তার করোনেশন হলো, অভিষেক হলো। এই করোনেশনের ব্যাপারটা বিরাট ধুমধাম করে হয়েছিল 1912 সালের জানুয়ারি মাসে। তখন রাজা অনেকবারই করোনেশন বা রাজ্যাভিষেক উপলক্ষে ইংল্যান্ডের রাজরাজেশ্বরীর বা রাজেশ্বর বা রাজেশ্বরীর অভিষেক অভিষেক উপলক্ষে দিল্লিতে অনেকবারই অনুষ্ঠান হয়েছে। সেইবারই স্বয়ং রাজা উপস্থিত ছিলেন একমাত্র। প্রচুর ধুমধাম করে হয়েছিল। আহ এটা নিয়ে আমি একটা ডকুমেন্টারি করেছিলাম বেশ কয়েক বছর আগে, 1911 সালে। তো কলকাতা থেকে ভারতের রাজধানী স্থানান্তরিত হয়েছিল দিল্লিতে, সেই ঘোষণাও কিন্তু করোনেশনের দিন করা হয়েছিল 1912 সালে। আহ 12ই জানুয়ারি দিনটা ছিল, 11ই জানুয়ারি সম্ভব দিন, করোনেশনের দিন এই ঘোষণাটা করা হয়েছিল। একই সঙ্গে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর এবং 1905 সালে যে বঙ্গভঙ্গের ঘোষণা করা হয়েছে তা রদ করার ঘোষণা ব্রিটিশ রাজা পঞ্চম জর্জ উত্তর দিল্লির, বর্তমান দিল্লি বিশ্ববিদ্যালয় যে অঞ্চলে, সেই অঞ্চলে করোনেশন পার্কে যে অনুষ্ঠান হয়েছিল সেখান থেকে করেছিলেন। ফলে বাংলার পক্ষে এটা অত্যন্ত বেশি তাৎপর্যপূর্ণ। একদিকে বঙ্গভঙ্গ রদ হলো, অন্যদিকে পশ্চিম কলকাতা থেকে রাজধানী স্থানান্তরিত হলো দিল্লিতে।
দুটোর মধ্যে সংযোগ আছে, আমরা সবাই জানি, ইতিহাসে এগুলো খুব চেনা কথা আমাদের, যে রাজধানী হিসেবে কলকাতা ক্রমশই রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠছিল। স্বাধীনতা সংগ্রামে বাঙালি নেতৃত্ব দিচ্ছিল। তাতে ব্রিটিশ শাসকদের পক্ষে অসুবিধার কারণ হচ্ছিল। এইজন্য অনেক কলকাতা থেকে, বাংলা থেকে অনেক দূরে দিল্লিতে, ইন দ্য মিডল অফ নোহোয়্যার, যেটাকে ওই সময়কার বেঙ্গল চেম্বার অফ কমার্স এর নথিতে আমরা দেখেছি লেখা আছে, ইন দ্য মিডল অফ নোহোয়্যার রাজধানী স্থানান্তরিত হয়ে যাচ্ছে। যাই হোক, এই জনগণমন সম্পর্কে বা টেগোর সাহেবকে ছোট করার জন্য একটা কথা অনেক আগের থেকেই বলা হতো, এখন ক্রমশ এটা আস্তে আস্তে শর্তটা আরো বাড়ছে এবং আগামী ১ বছর ধরে বাড়বে। কেন ১ বছর ধরে বাড়বে বলছি, এটা রীতিমতো ঘোষণা করা আছে। এই ভিডিও যারা দেখছেন, আজকে সোমবার ১৬ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা লাইভ যারা দেখছেন অথবা যারা পরে যারা দেখবেন, তাদের সকলের জন্য জানাচ্ছি যে এই ভিডিও ডেসক্রিপশন অংশে শুরুতে একটা লিঙ্ক দেওয়া আছে। সেটা হচ্ছে প্রেস ইনফরমেশন ব্যুরো, অর্থাৎ কিনা ভারত সরকারের যারা সরকারিভাবে সমস্ত কিছু মানে সরকারি ঘোষণাপত্র যে করা হয়, আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের পক্ষ থেকে তথ্য জানানোর যে সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো, তারা ২০২৫ সালের ৬ই নভেম্বর একটা বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি জারি করে পরিষ্কার বলেছে ১ বছর ধরে ২০২৬ সালের ৭ই নভেম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে ১ বছর ধরে অনেকগুলো অনুষ্ঠান করে কিভাবে বন্দে মাতরমকে জনগণমনের সমান পর্যায়ে নিয়ে আসা হবে। আমি ওই ৭ পাতার দীর্ঘ বিবৃতিটি, প্রেস ইনফরমেশন ব্যুরোর বিবৃতিটি আপনাদের পড়ে দেখার অনুরোধ করব। এই ভিডিও ডেসক্রিপশন অংশে আছে। চাইলে যে কেউ খুঁজে দেখে পড়তে পারেন। ২০২৫ সালের ৬ই নভেম্বর এটা প্রেস ইনফরমেশন ব্যুরো জারি করেছিল বিজ্ঞপ্তিটি। সেখানে একথা বলা আছে যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে রাজেন্দ্র প্রসাদ ঘোষণা করেছিলেন যে ন্যাশনাল অ্যানথেম হিসেবে জনগণমন এবং ন্যাশনাল সং হিসেবে বন্দে মাতরম সমান মর্যাদা পাবে। এতদিন সমান মর্যাদা পেত না, তাই বর্তমান সরকার বাহাদুর সমান মর্যাদা পাওয়ার জন্য ওই ব্যবস্থা করেছে যে আগে ৩.৫ মিনিট ধরে বন্দে মাতরম, তারপরে প্রায় ১ মিনিট ধরে জনগণমন। এতে আমাদের দেশাত্মবোধ খুব প্রবল হবে, সেটা আমাদের করতে হবে। দিনটির একটা তাৎপর্য আছে, ৭ই নভেম্বর দিনটার তাৎপর্য আছে। বন্দে মাতরম আমরা সকলেই জানি, এগুলো জানা কথা। বঙ্কিমচন্দ্র লিখেছিলেন অনেক আগে, তারপরে আনন্দমঠ উপন্যাসে সেটিকে সংযোগ করেছিলেন। বহু বেশি সংখ্যক মানুষের নজরে সেটা আসে যে ইংরেজি ভাষায় বন্দে মাতরম নামক পত্রিকায়, অরবিন্দ ঘোষ, ঋষি অরবিন্দ সম্পাদিত পত্রিকায় যখন গানটি প্রকাশিত হয়, তখন সেটা সারা দেশের নজরে আসে এবং ওই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ওটা বড় আকারে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতে শুরু করে। যদিও তার আগেই রবীন্দ্রনাথ স্বয়ং সুর দিয়ে এটাকে কংগ্রেসের সেশনে গিয়েছিলেন। এগুলো সমস্ত জানা তথ্য। এগুলো আমি বিশেষ করে যে বিষয়ে নতুন কিছু আপনাদের জানাতেও পারি না, বলতেও পারি না। যেটা বলা হয়ে থাকে এবং যেটা আবার বলেছে এই ১ বছর ধরে, আমার আশঙ্কা শুধু নয়, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আস্তে আস্তে বলা হবে। ওই জনগণমন অধিনায়ক ওই গানটা লেখা হয়েছিল সম্রাট পঞ্চম জর্জে বন্দনা করে। গানের যে কথাগুলো রয়েছে সেগুলো যদি আক্ষরিক অর্থে একবার পড়া যায়, তাহলে সেটা কিন্তু মনে হওয়ার কোনো অস্বাভাবিক কিছু নয়। সময়টাও প্রায় মিলে যায়। ওই যে সময় গানটা লেখা হয়েছিল, ওই সময় সম্রাট পঞ্চম জর্জ আসছেন বন্দনা করার। এগুলো কিন্তু মিলিয়ে দেওয়া সম্ভব আক্ষরিক অর্থ ধরলে। যেভাবে ধরে আজকাল অংশবিশেষ ধরে আমাদের সমস্ত কিছু বোঝানো হয়, পড়ানো হয় সোশ্যাল মিডিয়া ইউনিভার্সিটিতে। তো আমরা সেগুলো খুব সরলভাবে পড়ি, বিশ্বাস করি। কে আর এত কষ্ট করে পুরো বইটা পড়তে যাচ্ছে বলুন তো? কত সহজ করে আমাদের এই অমিত মালভিয়ার মতো মানুষরা তারা টুইট করে কত সহজ করে সবকিছু বুঝিয়ে দেন যে কোনটার মানে কি। শুধু কষ্ট করে পুরো প্রবন্ধ কেন পড়বেন? ২-৪ টা লাইন পড়লেই যথেষ্ট। পুরো গানটা কেন শুনবেন? ২-৪ টা লাইন শুনলেই যথেষ্ট। ওই পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা ইত্যাদি পরে যে ভারত ভাগ্য বিধাতা কথাটাকে বলে। ভারত ভাগ্য বিধাতা, ভারতের ভাগ্য বিধাতা। রবীন্দ্রনাথ নিজে যখন জীবিত ছিলেন তখনই এ সমস্ত প্রশ্ন উঠেছিল এবং তার উত্তরটা কি সেটাও আমরা জানি। রবীন্দ্রনাথের অন্য লেখার সঙ্গে যারা পরিচিত বা শুধু এই একটি গানের একটি স্ট্যানজা দিয়ে যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে বা তার লেখাকে, তার ভাবনাকে, তার দর্শনকে বিচার করবেন না, তাদের জন্য রবীন্দ্রনাথ লিখেইছিলেন যে এই স্ট্যানজাটা, পতন অভ্যুদয় বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথি তব রথচক্র মুখরিত পথ দিনে রাত্রি, দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খধ্বনি বাজে, সংকট দুঃখ ত্রাতা, জনগণ পথ পরিচায়ক জয় হে ভারত ভাগ্য।
রবীন্দ্রনাথের অন্য লেখার সময় এই যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, সেটা কি কোনো ব্যক্তি রাজার বন্দনা? অটল বিহারী বাজপেয়ী যখন 2002 সালে আমাদের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন রাজধর্ম পালন করতে, রাজ্যে ভয়ঙ্কর সাম্প্রদায়িক হিংসার ঘটনার পর, তখন কি তিনি বলেছিলেন যে এইটা মিন করেছিলেন, এইটা বোঝাতে চেয়েছিলেন যে সম্রাট পঞ্চম জর্জের মতো রাজ্যাভিষেক করে মাথায় মুকুট পরে রাজতন্ত্র চালু হোক, গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী মাথায় মুকুট পরে গুজরাটের রাজা হোক? আমার বোধ বুদ্ধিতে তিনি তা বলেননি। তিনি রাজধর্ম বলতে শাসকের ধর্ম, পালকের ধর্ম, সাধারণ মানুষের পালকের ধর্ম, সে ধর্ম পালন করার কথা বলেছিলেন। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। রবীন্দ্রনাথের কথায় এই রাজা শব্দটার অজস্র ব্যবহার আছে। আমার সামান্য জ্ঞান বিদ্যা বুদ্ধি নিয়ে তা নিয়ে আলোচনা করেই উদ্ধত্ত থাকা উচিত নয়। নেহাত এটার মধ্যে রাজনীতি এসে পড়েছে বলে আমি এটা কথা বলার সাহস পাই। রবীন্দ্রনাথ নিজেই বলেছিলেন, যাকে তিনি পতন অভ্যুত্থায় বন্ধুর পন্থায় চির সারথি বলেছেন, তিনি কি কোনো ব্যক্তি হতে পারেন? এই প্রসঙ্গ ওঠার পর আমি গানটাকে, জনগণ মন গানটা আবার ওটাও পুরোটাকে পড়লাম। আমি জানি না যখন এটা বন্দে মাতরমটা পুরো গাওয়ার কথা হচ্ছে, সম্পূর্ণ সঙ্গীতটা গাওয়ার কথা হচ্ছে, তখন জনগণ মনকে যদি সমান মর্যাদা দিতে হয়, সেটাই বা পুরোটা কেন গাওয়া হবে না, সে দাবি কেন উঠছে না, সেটা কারো মাথায় আসছে না, সেটা আমি বলতে পারবো না। সে যারা চর্চা করেন তারা বলতে পারবে। পুরো গানটা পড়তে গিয়ে, পুরো জিনিসটা পড়তে গিয়ে আমি একটা জিনিস একটা পরের স্ট্যান্ডার্ডই লক্ষ্য করলাম, সেটা আমি একটু স্ক্রিনে ফেলছি, আমি নিজে লিখেছি এখানে। মানে রবীন্দ্রনাথ লিখেছেন, স্ক্রিনের মধ্যে তুলে ধরছি আপনাদের জন্য। উনি লিখছেন, ঘোর তিমির ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে, দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করিলে অঙ্কে স্নেহময়ী তুমি মাতা, জনগণ দুঃখ ত্রায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। হ্যাঁ, লিখেছেন বলে ভারত ভাগ্য বিধাতা শব্দটি ঘুরে ফিরে আসছে। এখানে তিনি স্নেহময়ী মাতা বললেন। আবার পরের স্ট্যান্জাতে পরের স্ট্যান্জাতে পরের স্ট্যান্জাতেই রয়েছে রাজেশ্বর শব্দটি রয়েছে। রাত্রি প্রভাতিল উদিত রবিচ্ছবি পূর্ব উদয়গিরি তলে গায়ে গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবন রস ঢালে তব করুণারুণ রাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা জয় জয় হে জয় রাজেশ্বর ভারত ভাগ্যবী। এখন আপনি রাজেশ্বর বোঝেন, তবে স্নেহময়ী তুমি মাতাটা কি? মাতাটা কে? আমি তো সামান্য আমার বিদ্যা বুদ্ধি পড়েতে যা দেখছি, এটা তো একই সঙ্গে তিনি পুরুষও হতে পারেন, তিনি মাতাও হতে পারেন, তিনি চিরসারথী। এ তো রবীন্দ্রনাথ তার অজস্র লেখায় নানা জায়গায় সর্বত্র যে মঙ্গলময় করুণাময়ের কথা বলেছেন, তিনি কোন ব্যক্তি নন, যে ভাবনার কথা বলেছেন তো সেই ভাবনা আমার যা পড়ে যা মনে হয়েছে। কিন্তু ওই যে বললাম, যখন এই সোশ্যাল মিডিয়া ইউনিভার্সিটি ক্রমাগত আমাকে এটা বলা হবে যে না 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 না, এটা না এটা না, মাতার কোনো উল্লেখটাই আপনি শুনতে পাবেন না, রাজেশ্বরটার উল্লেখ বারবার শুনতে পাবেন, তখন ক্রমে 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 আমাদের মনে হবে যে টেগোর সাহেব আসলে সত্যি সত্যি হাত কচলিয়ে রাজবন্দনাই করেছিলেন। সেই তিনি যে কেন মাত্র 7 বছর পর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর নাইট উপাধি ত্যাগ করলেন, সে তো বোঝা মুশকিল। সেসব চর্চা বিশেষ আপনি শুনবেন না। যেটা শুনবেন সেটা হচ্ছে, যেটা ওই যে 7 পাতার বিবৃতির কথা বললাম, পিআইবি জারি করা 7 পাতার বিবৃতি, তার মধ্যে দেখবেন বন্দে মাতরমের অজস্র বন্দনা রয়েছে, বঙ্কিমচন্দ্র সম্পর্কে বিরাট ভালো ভালো কথা লেখা রয়েছে, লেখার মতোই কথা, ঠিক কথাই লেখা রয়েছে, কিন্তু একটা তথ্য লেখা নেই, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র ব্রিটিশ শাসকদের অধীনে সরকারি চাকরি করতেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, সেই চাকরি তিনি সারা জীবন করেছেন। এই কথাটা পিআইবির ওখানে যে এটা রয়েছে, পিআইবির যে বিবৃতিটা রয়েছে, বিজ্ঞপ্তিটা রয়েছে, এখানে কোথাও উল্লেখ নেই। তিনি স্বাধীনতা সংগ্রামে তার অবদানের কথা আছে, তিনি কিভাবে উজ্জীবিত করেছেন, সবকিছু আছে, কিন্তু এই সবকিছুই যে
সঙ্গে তার কর্মজীবনের পরিচয়টা যদি তিনি ব্রিটিশ সরকারের চাকরি করতেন, আমি তেমন কোনো অমর্যাদার কিছু দেখছি না, কোনো খারাপের কিছু দেখছি না। বরঞ্চ এটা দেখছি ওই চাকরি করে ওই পরিস্থিতির মধ্যে অনেক কৌশলে তিনি তার বক্তব্য দেশের জন্য, আমাদের জন্য, উত্তরাধিকারী উত্তর পুরুষদের জন্য তার কথা যেভাবে লিখে গেছেন, তাকে আমি সশ্রদ্ধ প্রণাম করছি, সহস্রবার প্রণাম করছি। কিন্তু সরকারি বিজ্ঞপ্তিতে সে কথার উল্লেখ না থাকা তাৎপর্যপূর্ণ।